আজ আমরা আলোচনা করব পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্ব বা কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। এই তত্ত্বটা আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে যে প্রজ্ঞা কথাটার অর্থ কী। প্রজ্ঞা বলতে আমরা কি বুঝি? প্রজ্ঞা হলো যে আমরা যেভাবে তথ্য সংগ্রহ করি, অর্থাৎ পরিবেশের থেকে বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যে তথ্য সংগ্রহ করি এবং সেই তথ্যটাকে আমরা যখন নিজের মতো করে প্রক্রিয়াকরণ করি, আর এই প্রক্রিয়াকরণ করতে যে মানসিক প্রক্রিয়াগুলো যুক্ত তাদের একত্রে বলা হয় প্রজ্ঞা। যেমন আমরা বলতে পারি চিন্তন, সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধান ইত্যাদি। এই প্রজ্ঞামূলক শিশুর কোন বয়সে কী ধরনের প্রজ্ঞামূলক বিকাশ হয় তা নিয়ে কিন্তু বহুদিন ধরে পিয়াজ গবেষণা করেছিলেন। তিনি গবেষণা করার পর তিনি মন্তব্য করেন যে প্রজ্ঞামূলক বিকাশের 4টি স্তর আছে। বলছে প্রত্যেকটা স্তরই তার পূর্ববর্তী স্তরের উপর ভিত্তি করে বিকশিত হয়। মানে 4টি স্তর, বলছে প্রথম স্তরের উপর ভিত্তি করে দ্বিতীয় স্তর বিকশিত হয়, বা দ্বিতীয় স্তরের উপর ভিত্তি করে তৃতীয় স্তর, বা তৃতীয় স্তরের উপর ভিত্তি করে চতুর্থ স্তর। এইভাবে প্রত্যেকটাই পূর্ববর্তী স্তরের উপর ডিপেন্ড করে পরবর্তী স্তর বিকশিত হয়। তা এই তথ্যটাকে তিনি তার এই তত্ত্বটাকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি কতগুলো ধারণার উল্লেখ করেছিলেন। সেই ধারণাগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্কিমা। স্কিমাটা কী? স্কিমা বলতে কি বোঝায়? এক কথায় প্রথমে আমাদেরকে জানতে হবে যে স্কিমার ধারণাটি কে উদ্ভাবন করেছিল। সেটা হচ্ছেন মনোবিজ্ঞানী আর্ট বাটলেট। তিনি প্রথম স্কিমার ধারণা দেন। স্কিমা হলো কি? কোনো মুহূর্তে অর্জিত তথ্যসমূহের একক সংগঠন, বা এই দ্বারাই আমরা কিন্তু পরিবেশের সাথে অভিযোজন করতে পারি। এই স্কিমা সম্প্রসারণ বা বিকশিত হওয়ার দুটো প্রক্রিয়া আছে। একটাকে বলা হচ্ছে অভিযোজন, আর একটা হচ্ছে সাংগঠনিকীকরণ। এখন এই অভিযোজন কি? অভিযোজন বলতে আমরা এক কথায় সকলেই বুঝি, অভিযোজন হচ্ছে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া বা খাপ খাইয়ে নেওয়া বা সঙ্গতি বিধান করা। এখন এই অভিযোজনও কিন্তু দুভাবে হয়, বা অভিযোজন দুভাবে হয়। কেমন? বলছে একটা হচ্ছে অ্যাসিমিলেশন বা আত্মীকরণ, আর একটা হচ্ছে সহযোজন, অ্যাকোমোডেশন। আর দ্বিতীয়টা আমাদের যেটা বললাম সেটা হচ্ছে সাংগঠনিকীকরণ। স্কিমা সম্প্রসারণে বিশেষ ভূমিকা বা বিশেষভাবে সাহায্য করে। সাংগঠনিকরণ বলতে কি বোঝায়? সাংগঠনিকরণটা হচ্ছে একটা উন্নত পর্যায়ে, মানে আমরা যেভাবে প্রজ্ঞামূলক সংগঠনসমূহ সংগঠিত হয়ে যখন আরও জটিল চিন্তামূলক কাজ করতে সক্ষম হই, তখন সেটাকে বলা হচ্ছে সাংগঠনিকরণ। এখন এই স্কিমা কিভাবে পরিবর্তিত হয়, পিয়াজ তার ব্যাখ্যা দেওয়ার জন্য চারটি স্তরের কথা বলেন। সেগুলি কি কি? প্রথমত বলছে সংবেদন সঞ্চালনমূলক স্তর। সংবেদন সঞ্চালনমূলক স্তর কি? জন্ম থেকে বা 0 থেকে 2 বছর। এটা বলছে কি এই স্তরটা। তাছাড়া দ্বিতীয়টা বলছে কি প্রাক ধারণামূলক স্তর, 2 থেকে 7 বছর। আর মুক্ত সক্রিয়তার স্তর যেটা 7 থেকে 11 বছর। আর নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর এটা 11 বছরের পর। অর্থাৎ প্রত্যেকটি স্তরের, এই যে আমরা যে 4টি স্তর কথা বললাম, এই প্রত্যেকটি স্তরের বৈশিষ্ট্য আমরা কিন্তু এখানে নিচে আলোচনা করেছি। প্রত্যেকটা আলাদা আলাদা করে দেওয়া আছে। প্রথমটা দেওয়া আছে কি সংবেদন সঞ্চালনমূলক স্তর। এটা হচ্ছে 0 থেকে 2 বছর। যেটা এখানের যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই, তার প্রথমটাকে কি বলছে? প্রতিবর্ত ক্রিয়া। এই প্রতিবর্ত ক্রিয়া কথার অর্থ কি? বলছে জন্ম মুহূর্তে শিশুর কিছু ইন্দ্রিয় সক্রিয় হয়। আমরা ইন্দ্রিয় কি জানি? কতগুলো পঞ্চ ইন্দ্রিয়, তার মধ্যে কিছু কিছু ইন্দ্রিয় একটু অতি সক্রিয় হয়। এর ফলে কি হয়? কিছু সে সাধারণ দৈহিক ক্রিয়াকলাপ করতে পারে, যেমন হচ্ছে আঁকড়ে ধরা, চোষা, এইগুলোকেই বলা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। আর 2 নম্বরটা বলছে পুনরাবৃত্তিমূলক ক্রিয়া। এই পুনরাবৃত্তিমূলক ক্রিয়া কিন্তু মানে এই বয়সে শিশুরা কোনো একটি আচরণ একইভাবে করে এবং বারে বারে করতে থাকে, একই আচরণ বারবার করতে থাকে। এই ধরনের আচরণকে আমরা বলি পুনরাবৃত্তিমূলক। এখানে আবার ভাগ আছে। প্রথমটা পুনরাবৃত্তিমূলকে কি বলছে? প্রথমটা হচ্ছে 1 থেকে 4 মাস। সে সময় সে নিজের শরীরের
কোনো অংশের সাথে পুনরাবৃত্তি করে, যেমন আঙুল চোষা। দ্বিতীয়টা 4 থেকে 8 মাস, যেটা বাইরের কোনো জিনিস অর্থাৎ ঝুনঝুনি বাজানো আমরা বলতে পারি। তৃতীয়টা 12 থেকে 18 মাস, এটা কিন্তু বলা যায় সে নতুন কিছু করার বা পর্যবেক্ষণের চেষ্টা করে। 3 নম্বর বলছে বস্তুর স্থায়িত্বের ধারণা। বস্তুর স্থায়িত্বের ধারণা বলতে শিশুর এই সময়টায় শিশু কি বুঝতে পারে না যে তার সামনে কোনো কিছু নেই, মানে হয়তো নেই প্রথম অবস্থায়, মানে এখানে যদি আমরা একটু উদাহরণ দিয়ে বলি তাহলে ভালো বোঝানো যাবে যে তার ধরো কোনো বাচ্চা মোবাইল, এখনকার দিনে তো সব বাচ্চাই মোবাইল দেখলে মোবাইল নিতে চায় বা না দিলে কান্নাকাটি করে, কিন্তু আমরা কিন্তু যখন যে কান্নাকাটি করে বড়রা, যখন সেই মোবাইলটা তার সামনে নিয়ে বলি হুশ পাখিতে পাখিতে নিয়ে গেছে বা উড়ে গেছে বা হারিয়ে গেছে, সে কিন্তু কান্না থামিয়ে দেয় হঠাৎ করে। তখন সে ভাবে সত্যি সত্যিই মনে হয় পাখিতে নিয়ে গেছে। এই প্রথম, মানে এই স্তরে, মানে প্রথম অবস্থায় কিন্তু এই স্থায়িত্বের ধারণা থাকে না, কিন্তু কি হয় দেখা যায় কি শেষের দিকে সে বুঝতে শেখে চোখের সামনে কিছু না থাকলেও সেটি আছে। মানে প্রথম অবস্থায় আমরা তাকে কিন্তু বোকা বানাতে পারি এই স্তরের, কিন্তু দ্বিতীয় মানে যত আমরা এই স্তরের শেষের দিকে আসব তাকে কিন্তু বোকা বানানো যায় না, কারণ সে কিন্তু বুঝতে শিখে যায় যে তার সামনে নেই মানেও কিন্তু সেই জিনিসটা আছে। এছাড়াও আমরা বলতে পারি 4 নম্বর পয়েন্ট যেটা আছে কল্পনার ছলে খেলা। এখানে কল্পনার ছলে খেলা বলতে এই স্তরের কিন্তু শিশুরা কল্পনার ছলে খেলা করতে ভালোবাসে। মানে যেরকম ধরো কোনো বাচ্চাকে যদি কোনো গাড়ি ঘোড়া দেওয়া যায় বা কোনো পুতুল খেলা, বা আমরা দেখি কোনো একটা বাচ্চাকে যদি গাড়ি দেওয়া হয়, একটা গাড়ির সাথে আর একটা গাড়ি ধাক্কা মেরে দিচ্ছে, দিয়ে বলছে এই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা উল্টে গেছে, নিজের মতন করে ওরা সেটা টিভিতে দেখুক বা কার্টুন দেখুক, যে এবার তখন ওই বিভিন্ন বা কেউ আলোচনা করুক বা সামনের কোনো ঘটনা বা নিজের মতন করে ওটা ভেবে একটা নতুন রূপ দেয়, তাই বলা হচ্ছে এটা কল্পনার ছলে খেলা তারা করতে পারে এই স্তরে। আমরা কিন্তু সংবেদন সঞ্চালনমূলক স্তরটা আলোচনা করলাম, মানে 2 বছর পর্যন্ত। এইবার আমরা আসছি দ্বিতীয় স্তর, যেটা বলছে প্রাক ধারণামূলক স্তর। সেখানে কি বলছে 2 থেকে 7 বছর। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাংকেতিক চিন্তন, বিলম্বিত অনুকরণ, সর্বপ্রাণবাদ, ঠিক আছে, এই আত্মকেন্দ্রিক, এই যে পরপর এগুলো আছে, আমরা এক এক করে আলোচনা করি। যে সাংকেতিক চিন্তন বলতে তারা সংকেতের ব্যবহার করতে শেখে, অর্থাৎ ভাষার ব্যবহার বৃদ্ধি পায়। বিলম্বিত অনুকরণ 2 নম্বর পয়েন্টে বলছে। বিলম্বিত অনুকরণ মানে, কারণ শিশুরা, এই বয়সের শিশুরা তারা যা দেখে, বড়দের যা দেখে তাই তারা অনুকরণ করে, তাই সেটা ভালোও হতে পারে খারাপও হতে পারে। কোনো ভালো জিনিস দেখা যাচ্ছে, সে প্রতিদিন হচ্ছে বাড়ির বড়রা কেউ প্রতিদিন নিউজ পেপার পড়ছে, সেও হয়তো সেই পেপারটা উল্টে পাল্টে দেখছে, বা হতে পারে কেউ কোনো গালিগালাজ করছে, সেও দেখবে, বাচ্চারা বিশেষ করে দেখা যায় তাদের মধ্যে, সেটাকে তারা অনুকরণ করে নিজেরাও বারবার বলতে থাকে, এই ধরনের। 3 নম্বর বলছে কি সর্বপ্রাণবাদ চিন্তন। এটা একটা ইন্টারেস্টিং বিষয়। সর্বপ্রাণবাদ চিন্তন বলতে বোঝে তারা জড় ও জীবের মধ্যে পার্থক্য করতে পারে না, তারা ভাবে পৃথিবীর সব কিছুর মধ্যেই প্রাণ আছে। মানে এই ধরনের চিন্তনকে কিন্তু বলা হয় সর্বপ্রাণবাদ চিন্তন। মানে ধরো কোনো বাচ্চা খেলতে খেলতে মেঝেতে পড়ে গেল, এখন কান্নাকাটি করছে, সে তার ব্যথা লেগেছে। আমরা বড়রা যদি আমরা দেখি, বাড়ির বড়রা অনেকে, দাদু ঠাকুমা যারা আছেন বা বাবা মা, তারা ওই মেঝেতে একটা চড় মেরে বলছে, তো ঠিক আছে তোমার এখানে লেগেছে তো আমি একটা মেরে দিলাম। এই যখনই একটা মেঝেতে চড় মারছে, সে ঝপ করে চুপ করে যাচ্ছে। মানে সে কিন্তু বুঝতে পারছে না, সেও ভাবছে যে ওই জন্যে আমার লেগেছে, তাহলে ওকেও মেরে দিয়েছে মা বা দাদু, তাহলে ওরও ব্যথা পেয়েছে, তখন সে চুপ করে যাচ্ছে। মানে তখনও তার মধ্যে এই জীব আর জড়োর মধ্যে পার্থক্যের ক্ষমতাটা তৈরি হয় না। তারপরে আমরা আসছি কি আত্মকেন্দ্রিক চিন্তন। আত্মকেন্দ্রিক চিন্তন মানে সে নিজে যেভাবে ভাবে সবাই সেটা একইভাবে ভাবে। মানে আমি যাদেরকে চিনি সবাই তাদেরকে চেনে, আমি যেটা জানি সবাই সেটা একে জানে, এই ধরনের চিন্তন। তারপরে বলছি একমুখী চিন্তন। তারা একমুখী চিন্তন বলতে বোঝায় যে তারা দুদিক একসাথে, অর্থাৎ উভয় দিকে একসাথে চিন্তা করতে পারে না। অর্থাৎ যদি একটা মোটা কি বলবো, একটা বড় বাটিতে যদি 1 লিটার জল রাখা হয়,
আর একটা যদি বোতলে জল রাখা হয় 1 লিটার, সেখানে কিন্তু তারা দেখে বলবে বোতলেই জল বেশি আছে। মানে তারা একদিকে যে বোতলের জলটা বাটিতে ঢাললে যে একই আকার ধারণ করে, সেইটা তারা দুদিক দিয়ে ভাবতে পারে না। সেটা সাধারণত তারা উচ্চতা বা হাইটটাকেই বেশি গুরুত্ব দেয় বা প্রাধান্য দেয়। এছাড়া বলছে কি সংরক্ষণের নীতিবোধের অক্ষমতা। সংরক্ষণ এই স্তরে কি করছে শিশুরা, মানে কোনো বস্তুর যে আকার পাল্টে গেলেও বস্তুটি যে একই থাকে সেটা কিন্তু বুঝতে পারছে না। আচ্ছা, আমরা কিন্তু এই দ্বিতীয় স্তরও আলোচনা করলাম, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে এখানে আছে। এই পয়েন্টগুলো কিন্তু যখনই এই পয়েন্টগুলোই মাথার মধ্যে মনে রাখতে হবে, বা কোন স্তরের বৈশিষ্ট্য কি কি সেইগুলো যদি মনে থাকে, বিভিন্ন পরীক্ষায় আমাদের কিন্তু এই বৈশিষ্ট্যগুলো যদি মনে থাকে আর আমরা যদি কনসেপ্টটা ক্লিয়ার হয়, তাহলে কিন্তু আমরা খুব সহজেই তত্ত্বটাকে লিখতে পারবো বা বুঝতে পারবো বা আমাদের মনে রাখতেও সুবিধা হবে। যাই হোক, আমরা আসি পরের স্তরে। বলছে কি মূর্ত সক্রিয়তার স্তর। এটা হচ্ছে 7 থেকে 11 বছর। এটা হচ্ছে কি এখানে একটা বলছে এখানে পূর্ববর্তী স্তর অর্থাৎ দ্বিতীয় স্তরে যে সীমাবদ্ধতাগুলো ছিল, মানে তার যে অসুবিধাগুলো দেখা দিত, সেগুলো এখানে সব দূর হয়। যেমন কি তারা সর্বপ্রাণবাদ থাকে না, অর্থাৎ সে জীব জড়ের মধ্যে পার্থক্য করতে পারে। আত্মকেন্দ্রিক চিন্তনও দূরীভূত হয়, একমুখী চিন্তনও দূরীভূত হয়। তারপরে উভয়মুখী চিন্তন করতে পারে, পদার্থের সংরক্ষণের নীতি বুঝতে পারে। মানে আগের যে ড্রব্যাকগুলো ছিল, সমস্যাগুলো ছিল, সেগুলো এখানে সে কাটিয়ে উঠতে পারছে। এছাড়াও বিশেষ কিছু বৈশিষ্ট্য এর স্তরে দেখা যায়, যেরকম শ্রেণীকরণ ক্ষমতা তৈরি হয়। তারা ছোট থেকে বড়, বড় থেকে ছোট এবং বিভিন্ন শ্রেণীকরণ করতে পারে। ঠিক আছে, তারপরে বলছে ক্রমপর্যায়। তারা ওজন, উচ্চতার বিভিন্ন বয়সের শিশুদের একাধিক বস্তুকে মানে ভারী, হালকা, বড়, ছোট এই অনুযায়ী তারা হচ্ছে ক্রম অনুযায়ী সাজাতে পারে আর কি। তারপরে বলছে কি আরোহী চিন্তন। এই যে আরোহী চিন্তন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেনের ক্ষেত্রেও কিন্তু আসে, যে আরোহী চিন্তন বা অবরোহী চিন্তন। এই স্টেজে দেখা যায় আরোহী চিন্তন। আরোহী চিন্তন বলতে বোঝা হচ্ছে ইন্ডাকটিভ থিঙ্কিং, আমরা যেটা ইংলিশ টার্মটা হচ্ছে ইন্ডাকটিভ থিঙ্কিং। এখানে বলছে এখানে বিভিন্ন বা এই বয়সী শিশুরা বিভিন্ন উদাহরণ দেখে একটা মানে এই ধরনের চিন্তন হচ্ছে বিভিন্ন উদাহরণ দেখে একটা সিদ্ধান্তে আসতে পারে। কি বলতে পারি, অর্থাৎ আমরা বলতে পারি স্পেসিফিক টু জেনারেলাইজেশন। মানে বিভিন্ন ধর আমি বলতে পারি যে আমরা যদি বলি যে যদি কোনো স্কুলের কথা বলি বা কলেজের কথা বলি, সেখান থেকে আমরা মানে যদি আমরা বলি যে খেলার মাঠ, হোস্টেল, কমন রুম, টিচার্স রুম, লাইব্রেরি, এই যে বিভিন্ন বিষয়গুলো যখন আমি তোমাকে বলবো বা কোনো শিক্ষার্থীকে বলবো, সে কিন্তু এই যে বিভিন্ন উদাহরণ বা বিভিন্ন বিষয় এই গুলো শুনে একটা সিদ্ধান্তে আসছে, যে শুনে বলছে এটা আমাদের বিদ্যালয় বা এটা হচ্ছে কলেজ। এইগুলো কোথায় কোথায় থাকে সেই উদাহরণগুলো তারা দেখে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে আসছে। মানে যখন অনেকগুলো উদাহরণ থেকে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছায়, সেই ধরনের চিন্তনকে আমরা বলবো ইন্ডাকটিভ থিঙ্কিং বা আরোহী চিন্তন। তারপর হচ্ছে মূর্ত চিন্তন করতে পারে। মূর্ত চিন্তন বলতে খুবই সহজ ভাষায় বলা যায়, আমরা যে পঞ্চ ইন্দ্রিয়র দ্বারা যে সমস্ত চিন্তনের ক্ষেত্রে পঞ্চ ইন্দ্রিয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ, সেইগুলোকে বলা হচ্ছে মূর্ত চিন্তন। ঠিক আছে, তারপরে বলছে বিমূর্ত চিন্তনের অক্ষমতা। এখানে তারা মূর্ত চিন্তন করতে পারলেও কিন্তু বিমূর্ত চিন্তন করতে পারে না। বিমূর্ত চিন্তন করতে পারে না বলতে বিমূর্ত কথার অর্থ কী? বিমূর্ত কথার অর্থ কী বলছে, আমরা যদি বলি যে স্বাধীনতা, সততা, ভালোবাসা, এই ধরনের ধ্যান ধারণাগুলোকেই বলা হয় বিমূর্ত ধারণা। মানে এখানে কিন্তু আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা এই ধরনের চিন্তাভাবনাগুলোকে আমরা করতে পারি না। কারোর প্রতি ভালোবাসা, সে দেশের প্রতি হোক বা সততা বা স্বাধীনতা, এই সমস্তগুলো বিমূর্ত। যাই হোক, এই ধরনেরগুলো তারা করতে পারে না এই বয়সে। লাস্ট স্টেজে আমরা আসছি নিয়মতান্ত্রিক। দেখো এখানে আছে যে নিয়মতান্ত্রিক সক্রিয়, যেটা 11 বছরের পর থেকে শুরু হয়। এখানে এই স্তরের বৈশিষ্ট্যে আমরা আগে যেগুলো ছিল, আগের পূর্ববর্তী স্তরের যখন তার যদি ফুলফিলগুলো মানে আগের স্তরের বৈশিষ্ট্যগুলো বা বিকাশগুলো যদি ঠিকঠাকভাবে হয়, তখন কিন্তু একদম লাস্ট স্টেজে তার যে প্রথম বলছে বিমূর্ত চিন্তনের ক্ষমতা তৈরি হয়।
বিমূর্ত চিন্তন যেটা আমরা বললাম, যেটা কিন্তু মানে মূর্তভাবে, অর্থাৎ আমরা মূর্তভাবে প্রত্যক্ষণ যখন করতে পারি না, মানে যেটা মূর্ত ক্ষেত্রে আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা লব্ধ যে জ্ঞানগুলো হয়, কিন্তু এখানে কিন্তু আমরা এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বা এই সরাসরি এই মূর্তভাবে প্রত্যক্ষণ করতে পারি না যে ধারণা বা যে চিন্তন, সেগুলোকে আমরা বিমূর্ত চিন্তন বলছি। সেটা আমরা বললাম যে স্বাধীনতা হতে পারে, সততা হতে পারে, ভালোবাসা হতে পারে, এই ধরনের। তারপরে কি বলছে, অবরোহী চিন্তন, অবরোহী বা ডিডাকটিভ থিঙ্কিং। এখানে এই স্তরে অবরোহী চিন্তন বলতে আমরা কিন্তু বোঝাই যেটা উল্টোটা, যেটা আমরা ইন্ডাকটিভের বলেছিলাম সেটার উল্টোটা, অর্থাৎ মানে একটা নির্দিষ্ট সিদ্ধান্ত থেকে বিভিন্ন উদাহরণে, মানে এটাকে বলা হয় জেনারেলাইজেশন টু স্পেসিফিক। ঠিক আছে, মানে একটা নির্দিষ্ট সিদ্ধান্ত থেকে বিভিন্ন উদাহরণে পৌঁছানো। ঠিক আছে, এই ধরনের চিন্তনকে আমরা বলছি অবরোহী চিন্তন বা ডাইভার্জেন্ট থিঙ্কিং। সমস্যা সমাধানের চিন্তন, এছাড়াও আমরা প্রবলেম সলভিং মেথড, যেটা প্রবলেম সলভিং বিষয়টা, যেটা সমস্যা সমাধান তারা করতে পারে, সমস্যা সমাধানের করার ক্ষমতাও তাদের মধ্যে তৈরি হয়। অর্থাৎ আমরা সংক্ষেপে মোটামুটি পুরোটাই পেঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্টের তত্ত্বটার যে 4টি স্তর, তার প্রত্যেকটার বৈশিষ্ট্য এখানে আলাদা আলাদা করে দেওয়া আছে, এবং এই বৈশিষ্ট্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আর দ্বিতীয়ত, যদি এই ভিডিওটা বা দেখে তোমাদের উপকৃত তোমরা মনে করো, তাহলে প্লিজ চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবে এবং